আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত। আল্লাহর হুকুমেই শেখ হাসিনার বিদায় হয়েছে বলেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বৈঠকে বসেছেন শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের নিরাপত্তা অভিযানে ৫ সেনাসহ নিহত ১২। বিধানসভার আস্থা ভোটে বিজয়ের জয়। বাজেট জটিলতায় আটকে বাফুফের কোচ নিয়োগ, প্রথম পছন্দ কোলম্যান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচক্কি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বৃহস্পতিবার ভোরে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহত ওই বাংলাদেশি যুবকের নাম মোহাম্মদ খাদিমুল ইসলাম। সে পূর্ব আমঝোলা ইউনিয়ন গোতামারি এলাকার আমজাদ হোসেনের পুত্র বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৯০৫/৬ এস এর প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি চোরা কারবারি কাঁটাতারের বেড়ার কাছে যায়। এই সময় ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারি ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছড়রা গুলি ছোড়ে। এতে খাদিমুলের মুখ, বুক ও মাথায় আঘাত লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয় ও তার সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লালমনিরহাট ব্যাটালিয়নের ১৫ বিজিবি কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন। জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ারের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি তার দীর্ঘ জেল জীবনের স্মৃতি রোমন্থন করেছেন। বুধবার ১৩ মে বিকেলে এই অনুষ্ঠানে তিনি কারাগারে বিরোধী রাজনীতিদের সঙ্গে কাটানোর সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনকে আল্লাহর হুকুম বলে অভিহিত করেন। অনুষ্ঠানে সাবেক এই ছাত্রনেতা বিগত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের আমলে নিজের কারাজীবনের বর্ণনা দিতে গিয়ে তৎকালীন শীর্ষ নেতাদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোর স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ফ্রাঙ্কেনস্টাইন পদ্ধতিতে দেশ শাসন করা ভয়ঙ্কর শাসক হাসিনার হাত থেকে রক্ষা পাওয়া ছিল সম্পূর্ণ আল্লাহর হুকুম। উপস্থিত জামায়াত নেতাদের উদ্দেশ্যে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, পার্লামেন্ট ও বাইরে আপনাদের মধ্যে পার্থক্য আছে। প্রকৃতপক্ষে এই পার্থক্যটা থাকা উচিত না। আমরা সবাই মিলেমিশে পার্লামেন্টে যেভাবে কথা বলি সেভাবেই যেন বাইরে মিলেমিশে চলতে পারি। অ্যানি বলেন, আমাদের মজলুম নেতাদের একজন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, যার সঙ্গে কারাগারে আমার দীর্ঘদিনের আড্ডা, গল্প, খাওয়া দাওয়া, নামাজ সবকিছু মিলে কারাজীবন অতিবাহিত হয়েছে। ওনার নিজের হাতে লেখা ৫টি বইয়ের মোড়ক উন্মোচন এবং এই উন্মোচন উপলক্ষে আজকে যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আমি ওনার দাওয়াত পাওয়া মাত্রই জেল জীবনের অংশীদার হওয়ার জন্য ২-৪টি কথা বলার সুযোগ পেয়েছি। পানি সম্পদ মন্ত্রী বলেন, আমি সবসময় তো রাজনীতি নিয়ে খুব ব্যস্ত থাকি। ছাত্রজীবন থেকেই যখন হাসিনা বিরোধী আন্দোলন ছিল তখন একদিকে পালিয়ে থাকতাম, আরেকদিকে পালানো অবস্থায়ও প্রোগ্রাম অর্গানাইজ করতাম। ওই ব্যস্ততার মধ্য দিয়েই জীবনটা চলেছে। এখনো একইভাবে ব্যস্ততা। আমি কখনো একটা বই লেখার সুযোগ পাই নাই। কতবার জেলে গিয়েছি, কতবার ডায়েরিতে পরোয়ার ভাইয়ের মতো নোট করেছি। ওনার যেরকম লেখা হয়েছে আমার তেমন লেখা হয় নাই। চীনের গ্রেট হল অফ পিপলে বৈঠকে বসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ১৪ মে চীনের স্থানীয় সময় ২টা ৩০ মিনিটে, বাংলাদেশ সময় ৮টা ৩০ মিনিটে এই বৈঠক শুরু হয়। বৈঠকের আগে গ্রেট হল অফ পিপলের সামনে ট্রাম্পকে অভিবাদন জানান চীনের শিশুরা। এর আগে লাল গালিচায় হেঁটে চীনের সামরিক বাহিনীর অভিবাদন গ্রহণ করেন ট্রাম্প। বৈঠকে উদ্বোধনী বক্তব্যে ট্রাম্প বলেন, আজ শি জিনপিং এর সঙ্গে দেখা করতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। তিনি আরও বলেন, আপনার বন্ধু হতে পারাটা আমার জন্য গর্বের। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই সফরে তিনি বিশ্বের সেরা ব্যবসায়ী নেতাদের সঙ্গে নিয়ে এসেছেন। আজ এখানে শুধু সেরারাই এসেছে আপনাকে সম্মান জানাতে, শিকে বলেন ট্রাম্প। ট্রাম্প আরও বলেন, কেউ কেউ এই বৈঠককে ইতিহাসের সবচেয়ে বড় সম্মান বলেছেন এবং তিনি এই আলোচনার জন্য মুখিয়ে আছেন।
অন্যদিকে নিজের বক্তব্যে শি জিনপিং বলেন, আমাদের এই বৈঠকের দিকে পুরো বিশ্ব তাকিয়ে আছে। বর্তমান শতাব্দীতে দেখা যায়নি এমন পরিবর্তন দ্রুত গতিতে ঘটছে, আর আন্তর্জাতিক পরিস্থিতি অস্থির ও জটিল হয়ে উঠেছে। তিনি বলেন, বিশ্ব এখন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। চীন ও যুক্তরাষ্ট্র কি থুসিডাইসিস ট্র্যাপ এড়িয়ে সম্পর্কের নতুন দৃষ্টান্ত গড়তে পারবে? আমরা কি একসঙ্গে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্বকে আরও স্থিতিশীল করতে পারবো? আমাদের দুই দেশের জনগণ এবং মানবজাতির ভবিষ্যতের স্বার্থে কি আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো? পাকিস্তান সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কর্পসের যৌথ অভিযানে বেলুচিস্তানের বারখান জেলার 7 সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় গোলাগুলির ঘটনায় 5 সেনা নিহত হন। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা টিভি। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, বুধবার সকালে পাকিস্তান সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কর্পস বেলুচিস্তান সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী ভারত সমর্থিত ফিতনা আল হিন্দুস্তান নামে পরিচিত সন্ত্রাসীদের নির্মূল করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য। অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের একটি দলের অবস্থান শনাক্ত করে এবং উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়। এই সংঘর্ষে 7 সন্ত্রাসী নিহত হয় বলে জানায় সামরিক বাহিনী। এছাড়া নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে। তামিলনাড়ু বিধানসভায় গতকাল বুধবার অনুষ্ঠিত আস্থা ভোটে 144টি ভোট পেয়ে জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ থালাপতি বিজয়। তাকে সমর্থন দিয়েছে আইইউএমএল, কংগ্রেস, ভিসিকে, সিপিআই, সিপিআইএম এবং এআইএডিএমকের একটি বিদ্রোহী অংশ। অন্যদিকে বিপক্ষে ভোট পড়েছে মাত্র 22টি। এম কে স্টালিনের ডিএমকের 59 বিধায়ক ভোটাভুটির আগেই সভা থেকে ওয়াকআউট করেন। 5 জন ভোটদানে বিরত ছিলেন। আস্থা ভোটের একদিন আগে থেকে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাজাকাম এআইএডিএমকের শিবিরে ভাঙনের আভাস পাওয়া যাচ্ছিল। দলের প্রধান এদাপ্পাদিকে পালানিস্বামীর ইপিএস নেতৃত্বের বিরোধিতা করে এসপি ভেলুমানি ও সিভি শানমুগামের নেতৃত্বে প্রায় 30 জন বিধায়ক বিজয় সরকারকে সমর্থন ঘোষণা দেন। পালানিস্বামীর বিরুদ্ধে ডিএমকের সঙ্গে আতাতের অভিযোগ তুলেছেন বিদ্রোহীরা। জবাবে কঠোর ব্যবস্থা নিয়েছেন পালানিস্বামী। দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে সিভি শানমুগাম, এসপি ভেলুমানি ও সি বিজয় ভাস্করের মতো জ্যেষ্ঠ নেতাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এআইএডিএমকের পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় নির্দেশ অমান্য করে বিজয়ের পক্ষে ভোট দেওয়ায় 24 জন বিধায়কের পদ বাতিল আবেদন করা হয়েছে। এবার খেলার খবর। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। প্রায় 350 আবেদন থেকেই বাছাই করে 5 জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। তালিকার শীর্ষে রয়েছেন ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান, যাকে নিয়েই সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে ফেডারেশন। খেলোয়াড় হিসেবে তিনি ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন এবং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন রিয়াল সোসিয়েদাদ, সান্ডারল্যান্ড ও ফুলহ্যাম এর মতো ক্লাবে। আন্তর্জাতিক ফুটবলে তার অভিজ্ঞতা ও প্রোফাইলের কারণেই বাফুফের সিদ্ধান্ত গ্রহণকারীদের কাছে তিনি সবচেয়ে এগিয়ে থাকা প্রার্থী। তবে পছন্দের কোচকে নিয়োগ দিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বাজেট। জানা গেছে, কোলম্যান মাসিক প্রায় 30,000 মার্কিন ডলার বেতন দাবি করেছেন এবং নিজের পছন্দের সহকারী কোচ নিয়োগের শর্ত দিয়েছেন। ন্যাশনাল টিমস কমিটির সাম্প্রতিক বৈঠকে অধিকাংশ সদস্য তার পক্ষে মত দিলেও অর্থ সংস্থানের নিশ্চয়তা না থাকায় এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। সাফ চ্যাম্পিয়নশিপ পিছিয়ে নভেম্বরে চলে যাওয়ায় সামনে জাতীয় দলের ম্যাচ কম থাকায় ব্যয়বহুল কোচ এখনই নিয়োগ দেওয়া নিয়ে ভেতরে আলোচনা হয়েছে। তবে বাফুফে সভাপতি তাবিত আউয়াল দ্রুত কোচ নিয়োগের পক্ষেই অবস্থান নিয়েছেন। তার পরিকল্পনা অনুযায়ী নতুন কোচকে ঘরোয়া ফুটবল পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে, যাতে ভবিষ্যৎ জাতীয় দলের জন্য খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু করা যায়। কোচ নিয়োগের অর্থ জোগাড়ে ইতোমধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক এর সহযোগিতা চাওয়া হয়েছে এবং তিনি নীতিগতভাবে সহায়তার আশ্বাস দিয়েছেন। বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিষয়টি নিয়ে আবার বৈঠক হওয়ার কথা রয়েছে।
প্রিয় দর্শক, আমাদের আজকের মর্নিং নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।